নমস্কার। অনলাইন কোচিং ক্লাসে আমার সকল ছাত্রছাত্রী বন্ধুদের জানাই স্বাগত। ডিএলএড প্রথম বর্ষের যে ক্লাস, সেই ক্লাসে আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো মাতৃভাষা শিক্ষাদানের যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি পদ্ধতি হলো বাক্যানুক্রমিক পদ্ধতি। এর আগে আমি বর্ণানুক্রমিক পদ্ধতি কাকে বলে বা শব্দানুক্রমিক পদ্ধতি কাকে বলে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এখনো পর্যন্ত যারা আমার সেই ক্লাসটি দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তারা সেই ক্লাসটিকে দেখে নিতে পারো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বাক্যানুক্রমিক পদ্ধতি। মাতৃভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এই বাক্যানুক্রমিক পদ্ধতি কি গুরুত্ব আছে, কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তোমাদের মধ্য থেকে কেউ একজন আমাকে প্রশ্ন করেছিলে যে অনুক্রমিক মানে কি। অনুক্রমিক মানে হচ্ছে পরপর যাওয়া, অর্থাৎ একটার পর একটা ধাপ আমরা পেরিয়ে পেরিয়ে যাব, সেটাকে বলা হচ্ছে অনুক্রমিক। দেখো এখানে যেমন বাক্যানুক্রমিক, তাহলে এই যে বাক্যানুক্রমিক যে পদ্ধতি, এখানে আমাদের প্রধান কি হবে না, প্রধান হচ্ছে বাক্য। তাহলে সেই বাক্য থেকে আমাদেরকে কোথায় ফিরে আসতে হবে না, সেই বাক্য থেকে আমাদেরকে বর্ণে ফিরে আসতে হবে। সেটা আমরা কিভাবে আসব না, এই বাক্যানুক্রমিক পদ্ধতি তাহলে আমরা কাকে বলবো না, যে পদ্ধতিতে প্রথমে একটি বাক্য নির্বাচন করা হবে এবং সেখান থেকে একটি শিশুর পরিচিত শব্দ নির্বাচন করা হবে এবং সেই শব্দকে ভেঙে বর্ণ শিক্ষা দেওয়া হবে। তাহলে এই যে পদ্ধতি, এটাকেই বলা হচ্ছে বাক্যানুক্রমিক পদ্ধতি। এই বাক্যানুক্রমিক পদ্ধতিও হলো কিন্তু একটি মনোবৈজ্ঞানিক পদ্ধতি। এই পদ্ধতিতে শিক্ষাদান কিন্তু শিশুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো বাক্যানুক্রমিক পদ্ধতির যদি ক্রম আমাদেরকে বলে তাহলে আমরা কি বলবো না, প্রথমে আমাদের বাক্যানুক্রমিক পদ্ধতির ক্রম হচ্ছে, প্রথমে হচ্ছে কি না বাক্য, বাক্যর পরে কি, বাক্যর পরে হচ্ছে শব্দ, শব্দর পরে দেখা আসছে বর্ণ। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, বাক্য একটা নির্বাচন করতে হবে, সেই বাক্য থেকে আমাদেরকে শব্দ নির্বাচন করতে হবে এবং সেই শব্দকে ভেঙে আমাদের কি আসতে হবে না, বর্ণে আসতে হবে। তাহলে মাতৃভাষা শিক্ষাদানের যে এই যে পদ্ধতি, এটাকেই বলা হচ্ছে বাক্যানুক্রমিক পদ্ধতি। এবার দেখো একটা উদাহরণ দিলে তোমরা ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারবে। তাহলে বাক্যানুক্রমিক পদ্ধতিতে একটি উদাহরণ আমি তোমাদের দিচ্ছি। যেমন ধরো, আমটি আমি খাবো, আমটি আমি খাবো। তাহলে এই যে আমটি আমি খাবো, এটা একটা বাক্য। তো এই বাক্য, তাহলে এটাকে যদি আমরা সম্পূর্ণটাকে যদি বাক্য ধরি, দেখো এটাকে যদি আমরা বাক্য ধরি, তাহলে এই বাক্য থেকে আমাদের কি নির্বাচন করতে হবে না, একটা গুরুত্বপূর্ণ শব্দ নির্বাচন করতে হবে যেটা শিশুদের কাছে গুরুত্বপূর্ণ। আর যেমন ধরো আমি যদি আমটি নির্বাচন করি, তাহলে এইটা গেল কি না একটা শব্দ। তাহলে আমরা প্রথমে বলেছিলাম যে পদ্ধতিতে প্রথমে একটি বাক্য নির্বাচন করা হবে, এখানে আমরা বাক্য নির্বাচন করেছি আমটি আমি খাবো। তারপরে কি বলেছি, এখান থেকে শিশুর পরিচিত একটি শব্দ নির্বাচন করা হবে। যেমন দেখো আমরা নির্বাচন করেছি আমটি, এই শব্দটিকে আমরা নিয়েছি, বা আমিও নিতে পারি বা খাবোও নিতে পারি, ঠিক আছে। এরপর যেমন ধরো এখান থেকে আমাদের কি করতে হবে না, বর্ণ বের করতে হবে। যেমন ধরো আমি যদি আমি এই আমি শব্দটিকে নিই, তাহলে আমরা লিখবো কি না আর একটা কি না মি। তাহলে এইটাকে যদি আমরা ভাঙি, বর্ণ বিশ্লেষণ করি, তাহলে কি হবে আ যুক্ত ম যুক্ত হস্যই। তাহলে দেখো এই যে মাতৃভাষা শিক্ষাদানের যে পদ্ধতি, যেখানে আমরা বাক্য নির্বাচন করব, সেই বাক্য থেকে আমরা শিশুর পরিচিত জগতের একটা শব্দ নির্বাচন করব
এবং সেই শব্দকে ভেঙে আমরা বর্ণ বিশ্লেষণ করব বা বর্ণে আমরা নিয়ে আসব। এই যে একটা মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি, এটাকে বলা হচ্ছে বাক্যানুক্রমিক পদ্ধতি। তাহলে তোমরা ব্যাপারটা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছো যে বাক্যানুক্রমিক পদ্ধতি আমরা কাকে বলি। এরকম আর একটা উদাহরণ আমি তোমাদের দিচ্ছি, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো পরিষ্কার হয়ে উঠবে। যেমন ধরো, বই পড়তে ভালো লাগে। দেখো, এই বই পড়তে ভালো লাগে এইটি হচ্ছে একটি কি না বাক্য। এখান থেকে ধরো আমি এই বই শব্দটি নির্বাচন করলাম, তাহলে এখানে কি গেল বই, এটা হচ্ছে কি না একটা শব্দ, আর এটা কি ছিল একটা বাক্য। তাহলে বাক্যানুক্রমিক পদ্ধতির প্রথম যে শর্ত বাক্য নিতে হবে। তাহলে এখানে আমরা কি বাক্য নিয়েছি, বই পড়তে ভালো লাগে। তারপরে কি শর্ত আছে না, তারপরে আমাদেরকে শব্দ নির্বাচন করতে হবে। এখানে আমি শব্দ নির্বাচন করেছি কি না বই। তারপর আমাদের কি শর্ত আছে না, সেই বই শব্দ থেকে আমাদের বর্ণে আসতে হবে। তাহলে বই শব্দটার মধ্যে কি কি বর্ণ আছে, ব যুক্ত হর্ষই। তাহলে দেখে এই যে ব যুক্ত হর্ষই আমরা বর্ণগুলো পেলাম, তো এই বর্ণগুলো আমরা পেয়েছি বাক্য থেকে শব্দে এসেছি, শব্দ থেকে বর্ণ এসেছি। তাহলে এই যে একটা ক্রমিক পদ্ধতি, বাক্য থেকে শব্দ, শব্দ থেকে বাক্য। ঠিক একইভাবে যেমন শব্দানুক্রমিক পদ্ধতিতে আমরা প্রথমে শব্দ নেব, হ্যাঁ, সেই শব্দ থেকে আমরা বর্ণ বিশ্লেষণ করব। বা বর্ণানুক্রমিক পদ্ধতিতেও প্রথমে বর্ণ নেব, তারপর শব্দ নেব, তারপর আমরা বাক্যে যাব। তাহলে এই যে পরপর যাচ্ছি, এটাকেই বলা হচ্ছে ক্রমিক পদ্ধতি। সেই জন্য এগুলোকে প্রত্যেকটা ক্ষেত্রে বলা হয়েছে ক্রমিক, বাক্যানুক্রমিক, বর্ণানুক্রমিক, শব্দানুক্রমিক। তাহলে তোমাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হলো যে বাক্যানুক্রমিক পদ্ধতি মাতৃভাষা শিক্ষাদানের ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন দেখবে যে আমরা বর্ণ পরিচয়ে পড়েছি যে অজগরটি আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, হ্যাঁ, বই পড়ো জোরে জোরে, ইঁদুর ছানা ভয়ে মরে। এই যে ব্যাপারগুলো আমরা পড়েছি, তো সেইগুলো হচ্ছে কি না আমরা এইভাবেই কিন্তু আমরা সেই বাক্যকে আমরা বিশ্লেষণ করে আমরা বর্ণে এসেছি। এই হচ্ছে বাক্যানুক্রমিক পদ্ধতি। তো এই যে বাক্যানুক্রমিক পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম, এই বাক্যানুক্রমিক পদ্ধতিরও কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধার জায়গা আছে। তাহলে আমাদের এখন দেখতে হবে যে বাক্যানুক্রমিক পদ্ধতির কি কি সুবিধা রয়েছে। বাক্যানুক্রমিক পদ্ধতির যে কি কি সুবিধা আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। যেমন ধরো, যদি আমরা বাক্যানুক্রমিক পদ্ধতিতে শিশুদেরকে মাতৃভাষা শিক্ষা দিই, তাহলে প্রথমে তাদের বাক্য সম্পর্কে একটি ধারণা তৈরি হবে, যেটা শিশুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে বাক্য সম্পর্কে একটি ধারণা তৈরি হবে, এইটা হচ্ছে একটা সুবিধা। এছাড়া কি সুবিধা আছে না, শিশুরা বাক্য, শব্দ এবং বর্ণ এই তিনটের মধ্যে কিন্তু একটা পার্থক্য তারা খুঁজে বের করতে পারবে। কিভাবে না, বাক্য কাকে বলে, শব্দ কাকে বলে, বর্ণ কাকে বলে, এই যে তিনটে যে একটা পার্থক্য আছে সেটাও কিন্তু তারা খুঁজে বের করতে পারবে। তাহলে এটাও গেল কি না একটা বাক্যানুক্রমিক পদ্ধতির সুবিধা। এরপর কি আছে না, বাক্যের গঠন সম্পর্কেও তাদের একটা ধারণা আমরা তৈরি করে দিতে পারবো। তাহলে এটাও গেল কি না একটা বাক্যানুক্রমিক পদ্ধতির সুবিধা। এছাড়াও দেখো যে বাক্যকে কিভাবে শ্রুতি মধুর করা যায়, এইটাও কিন্তু তারা একটা সুবিধার মধ্যেই উল্লেখ করতে পারবে। তাহলে বাক্যানুক্রমিক পদ্ধতির মধ্যে যে এই যে সুবিধার কথাগুলো আমরা পাচ্ছি, তাহলে এইভাবে যদি আমরা বাক্যানুক্রমিক পদ্ধতিতে শিশুদেরকে শিক্ষা দিই, তাহলে কিন্তু কি হবে না, তাদের বাক্য সম্পর্কে ধারণা হবে, শব্দ সম্পর্কে ধারণা হবে, বর্ণ সম্পর্কে ধারণা হবে, অর্থাৎ তারা খুব সহজে মাতৃভাষা আয়ত্ত করতে শিখবে। তাহলে এইগুলো গেল কি না বাক্যানুক্রমিক পদ্ধতির সুবিধা। এরপরে দেখো যে বাক্যানুক্রমিক পদ্ধতির কিছু অসুবিধাও রয়েছে, সেই অসুবিধাগুলো আমাদেরকে জানতে হবে। যেমন ধরো যে আমরা
বাক্যানুক্রমিক পদ্ধতিতে পেয়েছি বাক্য, শব্দ, বর্ণ। কিন্তু আমরা কিন্তু এইভাবে পড়তে অভ্যস্ত নয়। আমরা প্রথমে বর্ণ, তারপরে শব্দ, তারপরে বাক্য, এইভাবেই কিন্তু আমরা পড়তে বেশিরভাগ ক্ষেত্রে অভ্যস্ত হয়ে থাকি। তাহলে এই যে মাতৃভাষার যে ক্রম, বর্ণ, শব্দ এবং বাক্য, এইটা কিন্তু এখানে রক্ষিত হচ্ছে না। অর্থাৎ আমরা প্রথমে বর্ণ পাবো না, তারপর শব্দ পাবো না, তারপর বাক্য পাচ্ছি। তো এই যে আমরা এগুলো পরপর যে আমরা শিখে এসেছি বা আমরা জানি যে বর্ণ, শব্দ এবং বাক্য, সেইগুলো কিন্তু এখানে আমরা পাচ্ছি না। সেই জন্য এই বাক্যানুক্রমিক পদ্ধতির কিন্তু যে ক্রম আছে মাতৃভাষার, সেটা কিন্তু এখানে রক্ষিত হচ্ছে না। এটা হচ্ছে একটা অসুবিধার দিক। আর কি আছে না, বাক্যানুক্রমিক পদ্ধতিতে শিশুর দ্রুত যে শব্দ ভান্ডার বৃদ্ধি হয় না, এটাও কিন্তু একটা অসুবিধার দিক। আর কি অসুবিধা আছে না, আর অসুবিধা হচ্ছে দেখো, যে বাক্যানুক্রমিক পদ্ধতিতে যখন আমরা শিশুদেরকে শিক্ষা দেব, তখন সে বাক্যানুক্রমিক পদ্ধতির মধ্যে যে শব্দ আমাদেরকে নির্বাচন করতে হবে, সেই শব্দটি কিন্তু শিশুর পরিচিত হতে হবে। অর্থাৎ এখানেও কিন্তু আমাকে তাহলে আগে থেকে ঠিক করে রাখতে হবে যে বাক্য আমরা নির্বাচন করব, সেই বাক্যের মধ্যে অতি অবশ্যই যেন একটি শব্দ শিশুর পরিচিত জগৎ থেকে নেওয়া যেতে পারে। এটাও কিন্তু একটা বাক্যানুক্রমিক পদ্ধতির অসুবিধা। আবার দেখো, যে যখন আমরা শ্রেণীকক্ষে এই বাক্যানুক্রমিক পদ্ধতির মাধ্যমে শিক্ষা দেব, তখন শিশুরা সেই বাক্যটিকে প্রথমে ঠিকঠাক ভাবে লিখতে পারলো কি পারলো না, এটা শিক্ষক মহাশয়ের পক্ষে হয়তো সবার কাছে গিয়ে দেখা সম্ভব হবে না। তো সেই ক্ষেত্রেও কিন্তু একটা অসুবিধার জায়গা এখানেও তৈরি হয়ে যাচ্ছে। তাই বাক্যানুক্রমিক পদ্ধতির যেমন অনেক সুবিধাও আছে, তেমন কিছু অসুবিধাও আছে। সর্বোপরি যদি আমরা সার্বিকভাবে বিচার করি বাক্যানুক্রমিক পদ্ধতিকে, তাহলে বাক্যানুক্রমিক পদ্ধতি কিন্তু একটা মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি, যে পদ্ধতিতে যদি আমরা শিক্ষাদান করে থাকি, তাহলে কিন্তু শিশুরা খুব সহজেই মাতৃভাষাকে আয়ত্ত করতে পারবে। তাই বাক্যানুক্রমিক পদ্ধতি মাতৃভাষা শিক্ষাদানের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। ঠিক আছে, তাহলে আজকে কিন্তু আমাদের এ পর্যন্তই থাকলো। নমস্কার।